প্রতিকারণে এক ধারা হচ্ছে এটা কি নামে অভিহিত হইব, যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে পরিচিত হইব। সুনির্দিষ্ট প্রতিকারণে ধারা কয়টি? 57টি ধারা। কতটি অধ্যায় বিভক্ত? 10টা অধ্যায়। মূল বই পাওয়া যাবে। 10টা অধ্যায় বিভক্ত, কনফার্ম 10টা অধ্যায় বিভক্ত। ওকে, সুনির্দিষ্ট প্রতিকার আইনকে ইংলিশে বলা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। ভালো কথা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক যদি রিলিফ হয় তাহলে প্রিভেন্টিভ রিলিফ কি এবং কই আছে সেটা? প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোন ধারাতে আছে? 6 ধারাতে কি বলা আছে? নিরোধক বা প্রতিরোধ। 6 ধারায় বলা হচ্ছে 5 ধারার কথাকে ইঙ্গিত করে বলা আছে। তার আগে একটা সহজ কোশ্চেনে যাই, সুনির্দিষ্ট প্রতিকার কয় ভাবে দিতে পারে? প্রতিকার 5 ভাবে প্রতিকার দিতে পারে। এইটা কোন ধারায় বলা আছে? কি কি প্রতিকার দিতে পারে? তাহলে একটা হলো মানে প্রকৃত দাবিদারকে দখল দেওয়া, 2 হচ্ছে যে কাজ করতে বাধ্য তাকে বাধ্য করা, 3 হচ্ছে যে কাজ করা উচিত না তা করা থেকে বিরত রাখা, 4 হচ্ছে পক্ষদের অধিকার নির্ণয় করে একটা ঘোষণা দেওয়া, 5 হচ্ছে রিসিভার করা। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে নিবারণমূলক প্রতিকার। 3 নম্বরটাকে বলা হচ্ছে যে কাজ করা থেকে বিরত থাকা, এটাকে বলা হচ্ছে নিবারণমূলক প্রতিকার, যার ইংলিশ বলছে প্রিভেন্টিভ রিলিফ। নিবারণমূলক প্রতিকারের বিকল্প হিসাবে আরো কি বলা হয় এটাকে? এটার সমার্থক শব্দ কি ইংলিশে, যাকে বলে সিনোনিমস? নিরোধমূলক প্রতিকার, প্রতিরোধমূলক প্রতিকার, এগুলো হচ্ছে নিবারণমূলক প্রতিকারের সমার্থক শব্দ। ইংলিশ হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। ওকে, সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আপনি কোনো মামলা দায়ের করার পর যদি কোনো কারণবশত মামলা খারিজ হয়ে যায়, তাহলে সেই মামলার বিরুদ্ধে আপনার কি করণীয় থাকবে? খারিজ হয়ে যায় তাহলে আর কোনো ক্ষতিপূরণের জন্য আর কোনো প্রতিকার প্রতিনিধি আর কোনো মামলা করতে হবে না। সারা পুলিশে দিতে হবে। কোনো মামলা যখন খারিজ বলো মানে সর্বোচ্চ পর্যায়ে যে খারিজ হয়ে গেছে, মানে এই জায়গাটার জন্য আপনার কি, আপনি কি অন্য কোনো নতুন মামলার কোনো মানে সুট দাঁড় করার স্কোপ থাকে কিনা? নিউ মামলা কোনো করতে পারেন কিনা? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী একবার কোনো মামলা খারিজ হয়ে গেলে সেই প্রেক্ষিতে আপনি ওই দাবি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন। ওকে, সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইন থেকে আসছে, মানে আইনটা যে বানানো হয়েছে মানে কোন থিমটা নেওয়া হয়েছে? নিঃসন্দেহে এটা দেওয়ানি প্রকৃতির আইন, কিন্তু আসলে কোন আইনটা বা কোন থিওরিটাকে ফলো করছে আইনটা বানানোর ক্ষেত্রে? থিওরিটা কি বানানোর পিছনে? না, এটা বলা হচ্ছে যে ইকুইটি আইন। ইকুইটি আইন আসছে চুক্তি আইনের অসম্পূর্ণতা দূর করার জন্য। প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হচ্ছে কার দ্বারা প্রভাবিত হয়? ইকুইটি আইন দ্বারা প্রভাবিত হয়। কারণ চুক্তির অসম্পূর্ণতা দূর করার জন্য শুরুতেও বলছে যে এই জাতীয় বিভিন্ন অসামঞ্জস্যতা দূর করার জন্য চুক্তির একটা গাইডলাইনকে সুনির্দিষ্ট করার জন্যই মূলত সৃষ্টি। কনসিকুয়েন্সিয়াল রিলিফ কি? আনুষঙ্গিক প্রতিকার। আনুষঙ্গিক প্রতিকার জিনিসটা কি? এটা হলো যে প্রতিকার পাওয়া, যে প্রতিকার যে বিষয়টা থেকে মামলা করে এটা মানে পারিপার্শ্বিক আরো চাওয়ার লাগতে পারে মাসেটা সেটা দেয়। এটা যে আর কি আনুষঙ্গিক বলা হচ্ছে মূলত হলো মূল প্রতিকারের সহগামী আরো যা যা আপনি প্রতিকার পেতে পারেন, যেমন মূল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব না হলে সেন্টেন্স মেকিংটা হচ্ছে না, ব্যাপারটা এরকম। ওকে, ভালো কথা। আমি এখন ঘোষণামূলক মামলা করতে যাব। হ্যাঁ, বেশি বই পড়লে একটা ঝামেলার শিকার হতে পারেন আপনার, এই কারণে আমি বেশি বই জোর দিচ্ছি। আমার থিমের উপর রাখতে চাচ্ছি যে আমি যা বুঝে ব্রেনে শুধু অতটুকু রাখাটা বেটার। এরপর যাই আমরা কনসিকুয়েন্সিয়াল রিলিফ সম্পর্কে। এসআর অ্যাক্টের কোথাও কোনো স্পেসিফিক গাইডলাইন দেয় যে কনসিকুয়েন্সিয়াল রিলিফ আনুষঙ্গিক প্রতিকার আপনি পেতে পারেন, চাইতে পারেন? কোনো ধারা কিরকম কিছু বলে? 42 ধারাতে বলে যে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে যদি আপনি না চান তাহলে সেই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আদালত দিবে না, মানে আদালত এমনি এমনি আপনাকে দিচ্ছে না।
ওকে আনুষঙ্গিক প্রতিকারের যে আপনি চাইবেন, ঘোষণামূলক মামলা যে আপনি করবেন, এই জন্য কত দ্বারা সাহায্য নিচ্ছি আমরা? 42 দ্বারা সাহায্য নিচ্ছি। ওকে, ভালো কথা। ঘোষণামূলক মামলা কি কারণে একটা মানুষ ঘোষণামূলক মামলা করবেন? সম্পত্তি আর পদের অধিকার বলে দেওয়ানি সংক্রান্ত আলাপ আলোচনা, কিন্তু স্পেসিফিক ঘোষণামূলক মামলা, দেওয়ানি মামলা সবগুলি দেওয়ানি পদের প্রকৃতির মামলা। ঘোষণামূলক মামলাটা মূলত কি এমন ক্রাইটেরিয়াগত সমস্যা হইলে আপনি সাহায্য নেবেন? আইনগত পরিচয়, আরেক হলো সম্পত্তির উপর আইনগত অধিকার। হ্যাঁ, আইনগত অধিকার, আইনগত মর্যাদা, এই বিষয়গুলি, লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল স্ট্যাটাস এখানে ভাইটাল পয়েন্ট হিসেবে দাঁড়াবে। লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল স্ট্যাটাস। ঘোষণামূলক মোকদ্দমার মূল বেস কি? লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল স্ট্যাটাস। ঘোষণামূলক মোকদ্দমা মামলা করার জন্য আপনি মামলা দায়ের করবেন, যে মামলা দায়ের করলে তো আপনি প্রতিকার দাবি করবেন। সে প্রতিকার দাবি করাকে ইংলিশে কি বলে? প্রতিকার ইংলিশ কি বলে? প্রতিকার ইংলিশ মামলার মধ্যে আপনি প্রতিকার চাচ্ছেন, এটাকে আমরা সহজ কথায়, এক কথায় কি বুঝি বা কি বললে এই শব্দটা আমরা চিনি? হ্যাঁ, রিলিফ। আচ্ছা, ঠিক আছে। মোকদ্দমার কারণ, এটা ইংলিশ আমরা কি বলবো? মানে কেন মামলাটা করলেন? কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন কোশ্চেন করে আসবে ডাইরেক্ট। কজ অফ অ্যাকশন কি এমনি বলবেন না, কজ অফ অ্যাকশন। ওকে, এরপর হচ্ছে ঘোষণামূলক মামলার যে পয়েন্ট আমরা যাচ্ছি, যে ঘোষণামূলক মামলা, এই যে আপনি প্রতিকার চাইবেন, এর জন্য কি আপনাকে কোনো কোর্ট ফি দিতে হবে? ঘোষণামূলক মামলায় মামলার প্রতিটার জন্য 300 টাকা করে একজনের দিতে হবে। 300 টাকা করে। আগে কি এক নম্বর শব্দ উল্লেখ করা যাবে না? জিনিসটা হচ্ছে কোর্ট ফিস আইন অনুযায়ী, কোর্ট ফিস আইন আমরা পড়বো তখন পড়বো। কোর্ট ফিস আইন অনুযায়ী কোর্ট ফি মূলত দুই ক্যাটাগরি। একটা হচ্ছে মূল্যানুপাতিক অ্যাডভেলিয়াম কোর্ট ফি, আর একটা বলে ফিক্সড কোর্ট ফি বা ঠিকা কোর্ট ফি। ঘোষণামূলক মামলায় কোন ধরনের কোর্ট ফি? ঠিকা কোর্ট ফি, ফিক্সড। হ্যাঁ, এই কোর্ট ফিটার মধ্যে আপনি কি করতে পারবেন? আপনি ওই আনুষঙ্গিক প্রতিকারটা চাইবেন, মূলটাও চাইবেন। এটা মামলার একটা ঘোষণামূলক মামলায় এই প্রতিকারটা কোন জায়গায় চায়? বা মানে আদালতের নামের শেষে না মামলার মাঝামাঝি কোন জায়গায় এই আপনার দাবি দেওয়াটা দাবি করে? এটা লাস্টের আমাকে প্লেসটা চিহ্নিত করে বলেন যে ঠিক এই জায়গাটাতে এই প্রতিকারটা চাই। হ্যাঁ, লেখার বিষয়ে প্রতিকারটা যে আপনি চান, এই কোর্ট ফিটা দিবেন কিসের উপর ভিত্তি করে? এই যে বললেন যে 300 টাকা করে দিবেন, এই 300 টাকা আপনি কি বেসিসে দিবেন? প্রতিটা ঘোষণার জন্য। কোন সেই ঘোষণা? মাইক দিয়ে ঘোষণা? কেমন ঘোষণা সেটা? এই ঘোষণাটাকে আমার বললেন যে স্যার এইরকম ঘোষণাকে এই ক্ষেত্রে প্রতি এই ঘোষণাটার জন্য একটা কোর্ট ফি, আর এটার জন্য একটা কোর্ট ফি, আর এটার জন্য কোর্ট ফি লাগবে না। আমরা একটু প্র্যাকটিক্যালে মুভ করার চেষ্টা করতেছি, যার কারণে বিপুলগুলি কনফিউজ হইতেছে। প্র্যাকটিক্যাল কথাবার্তা, এই কারণে ছক কেন্দ্রিক পড়াশোনা। নর্মাল কথাটা খেয়াল রাখতেছেন যে এটা প্রতিকার একটা বিধানই থাকবো, যে কোনো আর্জি শেষে থাকবে সত্যপাঠ, সত্যপাঠের আগে দিতে হবে তফসিল, তফসিলের আগে থাকবে হলো প্রতিকার। আপনি কি কি বলতে চান ওই প্রতিকারের? হ্যাঁ, তফসিলের আগে বর্ণনা লাস্টে বলতে তো সত্যপাঠও লাস্টে, তফসিলও লাস্টে। কোন লাস্টে? হ্যাঁ, আরো তো থাকে তফসিল দিতে হইব না। তফসিল আমরা পয়েন্ট লিখি, ওই যে এটা লাস্টের পয়েন্ট। হ্যাঁ, তফসিলের আগে বলতে হইব, একদম শেষে বলার স্কোপ নেই, তফসিলের আগে। তাহলে এই প্রতিকারটা কি রূপে চাই আমরা? এই যে সুনির্দিষ্ট প্রতিকার 42 দ্বারা যে ঘোষণামূলক মামলাটা করবেন, আপনি একটা উদাহরণ দেওয়া বলেন স্যার এইরকম ম্যাটার হইলে আমরা ঘোষণামূলক মামলা আমরা করি। আমি স্পেসিফিক শুধু 42 তে থাকবো, আমি আমার কোনো দখলের সংক্রান্ত ঝামেলা না। সো আমাকে একটা শুধু স্যার ঘোষণামূলক যদি হয় তাহলে একটা লিখে যে ভাইস প্রিন্সিপাল বা কোন প্রিন্সিপাল তাকে তার পদের থেকে বহিষ্কার বা কোনো একটা যদি করা হয়, সেই যদি ওইটার বিরুদ্ধে যদি কিসের ভাইস প্রিন্সিপাল? হেড স্কুলের না প্রাইমারি স্কুল নাকি কিন্ডারগার্টেন নাকি কলেজ নাকি? একটা কলেজ মানে এটা কি মনে হয় মানে দাতব্য কলেজ না প্রাইভেট কলেজ না সরকারি কলেজ? মানে এইভাবে ব্যাখ্যা দিয়ে হবে। অবশ্যই আমি মানে দখল আছে কিন্তু আমার মালিকানাকে অস্বীকার করতেছে, সেই ক্ষেত্রে আমি তাহলে ওটা কেন লিখেছে যে রেকর্ড সংশোধনের মামলা? রেকর্ড সংশোধন এটা হচ্ছে কথ্য ভাষা, যে লিখছে সে ভুল লিখছে।
একজন লয়ার কখনোই এই কথা বলতে পারে না রেকর্ড সংশোধনের মামলা। একজন লয়ার বলবে রেকর্ড ভুল হয়েছে এই মর্মে ঘোষণার মামলা, ঘোষণা না, ভুল হয়েছে এই মর্মে ঘোষণার মামলা। কারণ দেখা গেল যে এরকম কেসগুলি সচরাচর ডিল হচ্ছে যে সিএস, এসএ আর এস, আমাদের যে তিনটা রেকর্ড হয়েছে পাকিস্তান, ভারত, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কোনো একটার মধ্যে মনে করেন যে মিস্টার এক্স, তার মিস্টার এক্স এর পিতারা ছিল 6 ভাই 4 বোন। এই 10 জনের মধ্যে 9 জনের নাম উঠছে, মিস্টার এক্স এর পিতার নামে ওঠে নাই। সে এখন যে ভূমি অফিসে নামজারি করতে গেছে, বলছে যে রেকর্ডে তো আপনার পিতার নামই নাই, তাহলে কি করতে হইব? আমার পিতা তো ওয়ারিশের কাগজপত্র নিয়ে আসছে, দেখেন আমার দাদার নাম, ওনার 6 ছেলে 4 মেয়ের, তার স্ত্রী। বলছে আপনার পিতা হইলে তো রেকর্ডে আসে নাই, তাহলে কি করণীয়? সেই ক্ষেত্রে 42 ধারায় মামলা করে আদালতকে কি ঘোষণা চাইতে হইব? আরএস রেকর্ডটি সঠিক হয় নাই মর্মে ঘোষণা। আরএস রেকর্ডটি সঠিক হয় নাই মর্মে ঘোষণা, এর বেশি কোনো ঘোষণা চাই না, জাস্ট আরএস রেকর্ডটি সঠিক হয় নাই মর্মে ঘোষণা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞা কি? নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়, আদালত পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা কার্যকর হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা কি আদেশ না কি? আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা কি মূল মামলা না দরখাস্ত? দরখাস্ত। অস্থায়ী নিষেধাজ্ঞা ইংলিশে কি বলে? টেম্পোরারি ইনজাংশন। ঠিক আছে, কথা ওকে। আমরা একটা লোকের সাথে চুক্তি করলাম, চুক্তি অনুযায়ী আমি পদক্ষেপ নেওয়ার অধিকারী, সে আমার সাথে চুক্তি অনুযায়ী সে কাজ করতেছে না, আমি এখন তাকে বাধ্য করতে চাই সে চুক্তিটা ফুলফিল করুক। এটা আমি কত দ্বারা সাহায্য নিয়ে চুক্তি করব? চুক্তি আমাকে দিচ্ছে না, আমাকে ন্যায্য জিনিসটা করে দিচ্ছে না, আমার বিকল্প কোনো প্রতিকারের পথ খোলা নাই, আমি এখন জিনিসটার জন্য মামলা দায়ের করছি, কত দ্বারা সাহায্য নেব? 12 ধারার যে মামলাটা করা হয় সেই মামলাটাকে আমরা কি মামলা বলি? 12 ধারার প্রতি মামলার নাম আছে, 42 ধারাকে বলে ঘোষণামূলক মামলা, 12 ধারাকে কি বলে? চুক্তি প্রবলের মামলা। এইটাকে আদালতের শব্দটা হচ্ছে চুক্তি প্রবলের মামলা। চুক্তি প্রবলের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এরপর কোশ্চেনটা হচ্ছে আদালত চুক্তিরোধ কত ধারায় আছে? 35 ধারায়। চুক্তিরোধ ইংলিশ কি? রেসিশন, RECISSION, বানান মোটর ভুল আছে, মানে রেসিশন অফ কন্ট্রাক্ট, রেসিশন অফ কন্ট্রাক্ট। ওকে, চুক্তিরোধ দেখতে পাইলাম আমরা। এরপর কথা হচ্ছে যে আদালত কখন দলিল সংশোধন করার জন্য আদেশ দিবেন? কি দেখবেন দলিল সংশোধনের ক্ষেত্রে? দলিল সংশোধন ইংলিশ কি? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। সুনির্দিষ্ট প্রতিকারের দলিল ইংলিশ হবে ইনস্ট্রুমেন্ট। আর কি থাকবে এটা বড় কথা না। এই রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। পক্ষদ্বয়ের প্রতারণা বা ভুলের কারণে, পক্ষদ্বয় তো প্রতারণা বলা যাবে না, মানে প্রতারণা তো দুইজন একসঙ্গে করে না, করলে একজন করবো। প্রতারণা বা পক্ষদ্বয়ের ভুলের কারণে, প্রতারণা পক্ষদ্বয়ের ভুলের কারণে যদি মামলার এমন একটা সিচুয়েশন আসে যে মামলাটার প্রকৃত উদ্দেশ্য শনাক্ত করা যাচ্ছে না, সেই সিচুয়েশনটার জন্য আপনাকে ওই 31 ধারার আলোকে মামলা দায়ের করতে হবে। নাম হচ্ছে দলিল সংশোধনের মামলা। ওকে, একটা উদাহরণ দেয়।